তাহলে কোষ্ঠা পেশি আর ইন্টারকোস্টাল পেশির ব্যাপারটা বুঝলাম। আসলে কোষ্ঠী মানে হলো বক্ষপিঞ্জর, হ্যাঁ, আর কোস্টাল মানে হলো বক্ষপিঞ্জরের মাঝে থাকা পেশি, এটাই হলো ইন্টারকোস্টাল পেশি, ঠিক আছে। তো কিছু পেশি থাকে যেগুলা অন্ত ইন্টারকোস্টাল পেশি বলে, মানে যেটা একটু ভিতরের দিকে করে থাকে, আর কিছু পেশি থাকে একটু বাইরের দিকে করে থাকে। তো এইভাবে তোমাদের বই লেখা নেই, অন্য বই লেখা থাকে অন্ত ইন্টার পেশি আর হচ্ছে বই ইন্টারকোস্টাল পেশি, যেটা একটু বাইরের দিক করে থাকে, এটা হলো অন্ত ইন্টারকোস্টাল পেশি আর বহি ইন্টারকোস্টাল পেশি। তো এখানে তো আমরা জানি ডায়াফ্রাম, এটার নাম কি মোটা করে দিই, তো ওই না, এটা হলো ডায়াফ্রাম। তো আগে বলেছি ডায়া মানে হলো থ্রোট, থ্রো বলতে বোঝায় যেটা ছিদ্রযুক্ত, যেটা এইবারের সাথে ওইবারে কানেকশন আছে। আর এই যে থাম ফেন্স থেকে আসছে, ফেন্স মানে হলো প্রাচীর, ফেন্স মানে হলো প্রাচীর, তার মানে ছিদ্রযুক্ত প্রাচীর, পুরা বাংলা অর্থ ছিদ্রযুক্ত প্রাচীর, ছিদ্রযুক্ত প্রাচীর। মনে রাখতে হবে এই ছিদ্রযুক্ত প্রাচীরের মিডিলে যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে ধমনী নামে, এই ছিদ্র দিয়ে ধমনী নামে, অন্ননালী, খাদ্যনালী নামে, এগুলো কিন্তু এমসিকিউ হতে পারে, হ্যাঁ, অন্য বই আছে। অর্থাৎ ডায়াফ্রামের মধ্যে যে এখানে আছে, তাই না, আচ্ছা, ধমনী নামবে, তারপর হচ্ছে অন্ননালী, খাদ্যনালী, এগুলা নেমে আসে, ঠিক আছে। ওঠার সময় কি হয়, শিরা, তাই না, মানে ভেনা প্রবাহ উঠে, ঠিক না, শিরা উঠবে আর শিরা উঠবে আর হচ্ছে যে স্নায়ুতন্ত্র এগুলো কিন্তু উঠে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন এবার দেখো কি কি ঘটনা ঘটে, বাংলাটা জানলাম, তবে এখানে এটা অবশ্য নাজেন্দার বইয়ে আর আলিমের বইয়ে আছে, এখানে আরেকটা স্নায়ুগুচ্ছ আছে, হ্যাঁ, এটা জেনে রাখো, যেহেতু অন্য বই আছে। এটার নাম এটার নাম হচ্ছে, আমি লিখে রাখছি, প্রি বটিঞ্জার কমপ্লেক্স, প্রি বটিঞ্জার কমপ্লেক্স, প্রি বটিঞ্জার কমপ্লেক্স, প্রি বটিঞ্জার কমপ্লেক্স। এটা বাংলা অর্থ হলো অঙ্কীয় শ্বাসক্রিয়া চালুকারী গুচ্ছ, পেসমেকার বলা হয়, এটা ওই হার্টে থাকার মতো আর কি, পেসমেকার হিসেবে কাজ করে। এটা 1991 সালে আবিষ্কার হয়েছে, 1991 সালে। এর আগে মানুষ জানতো না, এটা নতুন পাওয়া গেছে যে এটা এরকম কাজ করে, হ্যাঁ। এটা জেনে রাখা, যেহেতু অন্য বই আছে, এটা নিয়ে অত বিস্তারিত নাই, খালি এটা আছে। এখন দেখো আর কিভাবে কি কাজ করে। এখন উচ্ছ্বাস কেন্দ্র, সেই উচ্ছ্বাস কেন্দ্র থেকে একটা স্নায়ুতন্ত্র আসে, যার নাম ফ্রেনিক স্নায়ু, যার নাম হলো ফ্রেনিক স্নায়ু, এর নাম হলো ফ্রেনিক স্নায়ু। এটা একটু আমরা ধীরে ধীরে বুঝবো, কারণ যেহেতু এই জিনিসটা একটু কঠিন, তোমরা একে একটা বুঝবা না আসলে, হ্যাঁ। এটাকে বলা হয় ফ্রেনিক। ফ্রেনিক কথাটা আসলে যে ডায়াফ্রামের ফ্রেম, ডায়াফ্রামের ফ্রেনিক, ডায়াফ্রামের ফ্রেনিক, হ্যাঁ। ফ্রেনিক কথাটা আসলে ডায়াফ্রাম, হ্যাঁ, ডায়াফ্রাম, হ্যাঁ, ডায়াফ্রাম থেকে। তাহলে ওই যে যেহেতু এটা ডায়াফ্রামে কাজ করে, তাই ওই যে ফ্রেনিক কথাটা কি ফ্রেন্স থেকে আসছে না, ফ্রেন্স থেকে ফ্রেনিক, কারণ কি এটা কাজ করছে প্রাচীরে, তাই না, যেহেতু ফ্রেন্স মানে কি প্রাচীরের উপর কাজ করছে,
এই জন্যই এটার নাম এরকম হয়েছে। কারণ প্রাচীর কেন? কারণ এই পাশে আর এই পাশে এটা কিন্তু বিভেদক প্রাচীর হিসাবে কাজ করে, বিভেদক প্রাচীর হিসাবে কাজ করে, প্রাচীরে কাজ করছে, তার নাম ফেনিক স্নায়ু হয়েছে। হ্যাঁ, এখন এটা বই নাই, এটা অন্য বই আছে। এখান থেকে এই যে নিঃশ্বাস কেন্দ্র, এই দুই কাজ করতে পারে একসাথে। হ্যাঁ, অন্য লেখকের বই আছে, এই দুই কাজ করতে পারে একসাথে। প্রশ্বাস কেন্দ্র খালি প্রশ্বাসের কাজ করে, নিঃশ্বাস কেন্দ্র দুই কাজ করতে পারে। ও প্রশ্বাসের কাজেও ভূমিকা রাখে, আবার দরকার হলে নিঃশ্বাসের কাজেও ভূমিকা রাখে। তাহলে এখানকার যে স্নায়ু সে কিন্তু কাজ করবে কার উপরে? এখানকার স্নায়ু কাজ করবে ইন্টারকোস্টাল পেশির উপরে। এইখানে এর নাম হলো ইন্টারকোস্টাল স্নায়ু, এর নাম ইন্টারকোস্টাল স্নায়ু, কোস্টাল স্নায়ু, ইন্টারকোস্টাল স্নায়ু, এর নাম হলো ইন্টারকোস্টাল স্নায়ু। এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা আগে বলো, বাংলাটা একটু ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, আমার কেবল অর্ধেক আসলাম, এখন আসল কথা বলা হয় না। হ্যাঁ, সেগুলো এখন বলবো কেন আসলো। হ্যাঁ, এটা বলবো। এটুকু সবার শরীরের কি বাকি আছে না? এখানে আসলে ছবিটা ক্লিয়ার না, এই ছবিতে তোমরা বেশি ভালো বুঝবা, বইয়ের ভাষার সাথে ভালো বুঝবা। এখানে কিন্তু দেখো অ্যাপনিস্টিক কেন্দ্র চিহ্নিত করা নাই, নিউমোট্যাক্সিস কেন্দ্র ছবির কোথাও চিহ্নিত করা নাই, আছে কি? নাই কিন্তু। আছে নাই? আচ্ছা, এটা মনে রাখতে পারো, এটা কিন্তু দুইটা শাখা আছে, একটা শাখা ওই ইন্টারকোস্টাল পেশিতে কাজ করে, আর একটা হলো অন্ত ইন্টারকোস্টাল পেশিতে কাজ করে। দুই জায়গায় কাজ করে, একটা বাইরের দিকে, একটা ভিতরের দিকে। জায়গা নাই, পাশ দিয়ে দাও। এটা পরীক্ষায় আঁকতে হবে না, হ্যাঁ, এটা বর্ণনা হিসেবে আসে। আচ্ছা, এবার বলতে শুরু করব। আচ্ছা, তাহলে এবার একটু মনোযোগ দাও। যে প্রথম কথা হলো যে উপরের তলা নিচতলা, তো আমরা জানি কোনো একটা ফ্ল্যাট বাড়িতে যদি নিচতলা যে থাকে তাদেরই দায়িত্ব বেশি, গেটে তালা দেওয়া, হ্যাঁ, বা কেউ আসলে দেখা যায় তার উপরে দায়িত্ব বেশি পড়ে। হ্যাঁ, মেশিন ছাড়া এই সবগুলো দেখা যাচ্ছে যে তার উপরে দায়িত্ব বেশি পড়ে। তো সেরকম দুই জায়গায় শ্বাস প্রশ্বাস কার্যক্রমের ইয়ে হলেও নিচে যে মেডুলা যেটা আছে, এটার নাম মেডুলা, চিহ্নিত করা হয়নি, এটার নাম মেডুলা। মেডুলাটা, মেডুলা বা মেডুলা অবলম্বনটা, হ্যাঁ, পরে আমি এগুলোর বাংলা আবার বলছি। তো এই মেডুলার অংশে যে স্নায়ুগুচ্ছগুলো আছে তাদের দায়িত্ব বেশি, তারা বেশি কাজ করে। আর উপরতলা খালি নির্দেশনা দেওয়ার কাজ করে, যে আপনি নিচে থাকেন, আপনি এগুলা করেন, এরকম। বুঝতে পারছো? তো তাহলে দেখো যে যেমন আমাদের বাসাও তাই, আমার বাসার সাততলার যে কেউ যে থাকবে সে কি আমার বাসার কেউ আসলে খোলার ব্যাপার সেবার বা কোনো ইয়ে, তাই না? আমাদের কি বেশি কাজ করতে হয়, মানে সর্বশেষ রাত্রে গেট ঠিক মতো দিয়ে আছে কিনা, সেটা কিন্তু ৩-৪ তলাও দেখবে না, ওটা আমাকে দেখতে হয়। তাহলে নিচতলার কাজ দায়িত্ব একটু বেশি। এখন বলা হচ্ছে যে এটা নতুন আবিষ্কার হয়েছে যে এখান থেকে আসলে এখানে এমন কিছু স্নায়ুগুচ্ছ আছে যারা আসলে যে ইলেকট্রিক সিগন্যাল দেয় এই প্রশ্বাস কেন্দ্রের কাছে, তখন প্রশ্বাস কেন্দ্র তখন ওই ইলেকট্রিক সিগন্যাল পেয়ে সে এই যে ডায়াফ্রাম, এখানে যে টেন্ডন আছে রূপান্তরিত মাংসপেশি, এখানে সব দেওয়ার সাথে সাথে এটা সংকুচিত হয়ে যায়। ওই যে হার্ট যেমন পেসমেকার থেকে ইলেকট্রিক সিগন্যাল পেলে সংকুচন হয়ে যায় না, তখন এটা সংকুচিত হয়ে যায়। সংকুচিত হলে এটা তখন নিচের দিকে নেমে আসে, এটা তো তখন এরকম থাকবে না, তাই না? তখন সেটা হলো সোজা হয়ে যাবে, তাই না? এরকম হয়ে যাবে, এরকম হয়ে যায়। তখন কিন্তু লম্ব অক্ষ বরাবর আয়তন বেড়ে যাবে না, ফুসফুসের আয়তন বেড়ে যাবে, মানে এটা যখন নিচে আসবে তখন ফুসফুস জায়গা পাবে, তখন সে প্রসারিত হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেল। আর নিঃশ্বাস কেন্দ্র বলেছি ও দুই কাজই করে, প্রশ্বাসের কাজেও ভূমিকা রাখে, নিঃশ্বাসের কাজেও ভূমিকা রাখে। একই সাথে ও নির্দেশনা দেবে ইন্টারকোস্টাল পেশিগুলোকে সংকোচন করার জন্য। ইন্টারকোস্টাল পেশি সংকোচন হলে উপরের দিকে উঠে আসবে, জায়গা পেয়ে গেল। আমরা জানি আমরা বাতাসের সাগরের নিচে বাস করি, আমাদের উপরে বাতাসের চাপ আছে, কাজে বাতাস তখন ভরভর করে ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ,
আর এদিকে কিন্তু নির্দেশনা পেয়ে এই যে নির্দেশনা এখান থেকে ইলেকট্রিক সিগন্যাল আসছে, এই নির্দেশনা পেয়ে তো খোলা যাচ্ছে। যখন খুলতে থাকবে তখন এক পর্যায়ে কিন্তু এরকম অবস্থা হবে যে ওই যে মঙ্কাস বঙ্কিলগুলো আছে, তো এই বঙ্কিলগুলোতে অসংখ্য রিসেপ্টর থাকে, যারা হলো স্নায়ুতন্ত্রের ডেনড্রাইট গুলা বের হয়ে থাকে। তো তারা যদি টান হয়, তারা বুঝতে পারে যে আমি তো বেশি ফুলে যাচ্ছি, এটা বুঝতে পারে। তখন সেইখান থেকে আবার ওই এখানে যে নিউরনের ডেনড্রাইট গুলো আছে, এখান থেকে সোজা তোমার চলে যায় হচ্ছে কানেকশনটা, এইটার নাম ভ্যাগাস নার্ভ। ভ্যাগাস নার্ভের মাধ্যমে এখানে খবর দেবে, এই শ্বাস বন্ধ করে এখানে পঞ্চের এখানে শ্বাস বন্ধ করে এখানে খবর দেয়, এখানে খবর দেয়। তো আচ্ছা, বঙ্কিলগুলো যখন কি হয়, বঙ্কিলগুলো যখন হচ্ছে উদ্দীপ্ত হয়, মানে উদ্দীপ্ত মানে যে এখানে যে নিউরনের ডেনড্রাইট আছে না, এই ডেনড্রাইট গুলো টান যখন হবে তখন হলো তারা বুঝতে পারবে যে এরকম যদি শ্বাস তো আসেই যাচ্ছে, যদি অল্প সময়ের মধ্যে আসে, কিন্তু ওই যে ফুলছে যখন ফুলে যাচ্ছে তখন এটা টান হয়, ওই টানের খবরটা চলে যায়। ওই টানের খবরটা চলে যায় হচ্ছে প্রথমে এটাতে আসে, এখানে আসলো। এখন যে শ্বাস শুরু করতেছিল সে তখন হচ্ছে যে বুঝতে পারে যে তার মানে শ্বাস বোধহয় আর শুরু করা উচিত হচ্ছে না, ওরা টান হচ্ছে। তখন সে একে বলে, অর্থাৎ এই নিউরোটক্সিসকে বলে যে তুমি কি করো, যে শ্বাস বন্ধ করো। কারণ হচ্ছে যে শ্বাস বন্ধ করার কাজ কেন করো, কারণ ফুসফুস নালে ফেটে যাবে। তখন নির্দেশনা পেয়ে তখন এই যে নিঃশ্বাস কেন্দ্র দুই কাজ আছে, তাই না? নিঃশ্বাস কেন্দ্রের দুই কাজ আছে। তো নিঃশ্বাস কেন্দ্র তখন হচ্ছে যে কি করবে, এবার আর শ্বাস বন্ধ করে দিয়ে ইন্টারকোস্টাল পেশিতে যে ভূমিকা রাখছিল, শ্বাস বন্ধ করে দিবে। আবার এখান থেকেও অ্যাপনিস্টিক কেন্দ্র এইখানে আবার নির্দেশনা দিবে যে তুমি শ্বাস বন্ধ করো। দুই জায়গা থেকে নির্দেশনা আসলো। প্রশ্বাস তো আর প্রশ্বাস করো না এটা বলা, আর নিঃশ্বাস কেন্দ্রকে বলা তুমিও আর প্রশ্বাসে ভূমিকা রেখো না, ইন্টারকোস্টাল পেশিকে সংকোচন করো না। প্রশ্বাস কেন্দ্রের নির্দেশনা আসলো তুমি আর সংকোচন করো না, ডায়াফ্রাম সংকোচন হওয়া বাদ দিয়ে দিল, ইন্টারকোস্টাল সংকোচন হওয়া বাদ দিলে স্বাভাবিক যে ওয়ে ফুলে থাকাই তার সিস্টেম, তাহলে সেই স্বাভাবিক অবস্থা আবার কি ফিরে যেতে শুরু করবে, বুঝতে পেরেছো কি? যখনই স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ হলো যে তোমার ওরা তো টান নাই, তার মানে কি আবার নিঃশ্বাস হচ্ছে না, এতক্ষণ টান হয়েছিল প্রশ্বাস, এখন যখন ছেড়ে দিল তখন কি আবার আগের দিকে ফিরে আসবে, তাই না? মানে ওই যে সংকোচন যে অবস্থা ছিল সেটা স্বাভাবিক হওয়া মানে কি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসা, মানে নিঃশ্বাস হয়ে যাওয়া, টান হবে। এই ইন্টারকোস্টাল পেশি তো তখন স্বাভাবিক হয়ে গেছে, তার মানে কি নিচের দিকে নেমে যাবে। যখনই নিচের দিকে নেমে যাবে তখন কিন্তু বঙ্কিল দিকে যে সারা যাচ্ছিল এর কাছে সারা যাচ্ছিল যে হলো এরকম টান হচ্ছে, সেই সারা কিন্তু আর যাবে না, কারণ ও তো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে। যখন ওই সারাটা যাবে না তখন ভাববে যে এখন তো আর বঙ্কিল টান নাই, তাহলে আবার আমি শ্বাস শুরু করি, আবার কি করবে, আবার শ্বাস শুরু করবে, আবার শ্বাস শুরু করবে, এদের শ্বাস শুরু করে আবার শ্বাস শুরু করবে। যেহেতু টান তো আর নাই, আবার শ্বাস শুরু করলে আবার একই কাহিনী হবে, বঙ্কিউল আবার শ্বাস শুরু করা মানে কি প্রশ্বাস কেন্দ্রকে বলবে হ্যাঁ এখন তুমি শ্বাস করো, এর আগে আমি নিষেধ করছিলাম, এখন তো আর কোনো টান হচ্ছে না, আবার শ্বাস করো, আবার শ্বাস করবে, আবার যেই টান হবে আবার খবর যাবে এখানে যে টান হয়ে যাচ্ছে, বন্ধ করতে হবে, তখন আবার বন্ধ করবে। মনে রাখবে একটা শুরু হলে আরেকটা বন্ধ থাকে, আরেকটা বন্ধ থাকলে আরেকটা শুরু, একসাথে দুইটা হয় না। আমরা যখন শ্বাস নিই তখন কিন্তু প্রশ্বাস করতে পারবো না, তাই না? আমরা যখন শ্বাস নিই তখন কি শ্বাস নেওয়া অবস্থায় আবার নিঃশ্বাস ফেলা যায়, একটা যখন হয় আরেকটা কাজ বন্ধ থাকে। এছাড়া বলা হচ্ছে যে তোমাদের বইয়ের শুরুতে প্রথমে অ্যাপনিস্টিক কেন্দ্র সম্পর্কে বলা হচ্ছে যে এই জায়গাতে তোমার হচ্ছে কিছু কেমিক্যাল কাজ করে, কিছু কেমিক্যাল বলতে কি, যখন কার্বন ডাই অক্সাইড আমাদের রক্তে বেশি হয়ে যায়, আমরা ধরো শ্বাস নেওয়ার পরে শ্বাস নিলাম, অক্সিজেন মিশলো কোষের মধ্যে, কার্বন ডাই অক্সাইড বের হয়ে আসলো,
এই কার্বন ডাই অক্সাইড যখন বের হয়ে আসে পানির মধ্যে তখন কার্বনিক অ্যাসিড তৈরি করে, কার্বনিক অ্যাসিড আবার ভেঙে যে হাইড্রোজেন আয়ন তৈরি করে, বাইকার্বন আয়ন তৈরি করে, তখন পিএইচ বেড়ে যায়, মানে বাফার হ্যাঁ সিস্টেম। হ্যাঁ তখন এই পিএইচ এর কারণে মানে অ্যাসিডিকের কারণে এই অ্যাসিডিক ব্যাপারগুলোও খবর যায়, অ্যাসিডিক ব্যাপারগুলোও খবর যায় অ্যাপনিস্টিক কেন্দ্রের কাছে। হ্যাঁ, তো অ্যাপনিস্টিক কেন্দ্রের কাছে খবর যায়, অবশ্যই খবরটা সরাসরি যায় না, এটা যায় হলো কি হবে, ওই যে অ্যাওটা আছে না, অ্যাওটা, অ্যাওটিক আর্টস, তারপরে হলো ক্যারোটিড ধমনী, এই জায়গাতেও কিছু নিউরনের ডেনড্রাইটগুলো থাকে আগের মতো আর কি। হ্যাঁ, এখানেও কিছু কিছু থাকে এই জায়গাগুলোতে থাকে। তো এখানে রক্ত যদি অ্যাসিডিক হয় তাহলে এখান থেকে স্নায়ু এই ভ্যাগাস স্নায়ু গ্লোসোফেঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে এইখানে খবর যাবে যে রক্ত অ্যাসিডিক হয়ে গেছে, কাজে শ্বাস নিতে হবে, মানে অক্সিজেন কমে গেছে, মানে অ্যাসিড, হ্যাঁ হ্যাঁ শ্বাস, তখন কার্বন ডাই অক্সাইড বাড়লে বুঝতে হবে যে রক্তের কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, তাহলে শ্বাস নিতে হবে। তখন এই উদ্দীপ্ত হয়, উদ্দীপ্ত হয়ে প্রশ্বাস কেন্দ্রকে বলে তুমি এবার শ্বাস শুরু করো, এবার আর বাধা দিবে না, তখন ও শ্বাস শুরু করবে। তাহলে একটা যখন শুরু করে বন্ধ হয় কিভাবে, ওই যে বন্ধ হয় ওইভাবে যখন হলো বঙ্কিউল গুলা টান করে তখন আবার খবর যায় ওর কাছে যে আপনি একটু ইয়ে করেন, আপনি একটু বন্ধ করেন, নাহলে তো ইয়ে হয়ে যাবে, তাই না? তো এখন বলা হচ্ছে যে স্ট্রোক যদি করে, হ্যাঁ প্রশ্ন আসতে করো স্যার, এখানে যেটা বললেন ইলেকট্রিক সিগন্যাল, ওটা কি ফার্স্টে শ্বাস শুরু থেকে আসবে না ফার্স্টেই প্রশ্বাস কেন্দ্রতে আসবে? ও, প্রশ্বাস কেন্দ্র থেকে প্রথম শুরু হয়, মানে প্রশ্বাস কেন্দ্র না, প্রথমে অ্যাপনিস্টিক কেন্দ্রে ওই যে কার্বনিক অ্যাসিড, হ্যাঁ কার্বনিক অ্যাসিড, ওখানে ফার্স্টে ওখানে ইলেকট্রিক ফার্স্ট সিগন্যাল যাবে, ইলেকট্রিক, হ্যাঁ তো ওটা তো পেসমেকার হিসেবেও কাজ করে, হ্যাঁ। তাহলে ওটা তো নিচে মানে নীলটা হ্যাঁ। সেটাই না, এটা একই সাথে কাজ করে, পেসমেকার। এই জিনিসটাও পেসমেকার মতো কাজ করে, এইটাও নতুন আবিষ্কার হয়েছে, এটাও পেসমেকার হিসেবে কাজ করে, দুটাই কাজ করে। হ্যাঁ, এখানকার স্নায়ু হচ্ছে পেসমেকার হিসেবে কাজ করে, এখান থেকে ইলেকট্রিক এখানে আসে, আবার তখন সাথে সাথে এও তখন উদ্দীপ্ত হয়ে একে তখন দেয়, এখান থেকে সিগন্যাল এখানে আসে, কিছুটা এখানে আসে, তখন এই উদ্দীপ্ত হয়ে বুঝে যে এখানে আমার ইলেকট্রিক সিগন্যাল পাঠাতে হবে, তখন এও আবার পাঠায়, দুইজন মিলে পাঠালে তখন প্রশ্বাসটা কাজ করে ভালো। তো এটা পরে আবিষ্কার হয়েছে আর কি। হ্যাঁ, এই জন্য গার্জিয়ানগুলোর বই নাই, কিন্তু অন্য লেখকের বই আছে, আর গার্জিয়ানের বইটা আগের ইয়ে হিসাবে ওইভাবেই করে আসছে তাই, আর আলিমের মাজেদা বই আপডেট এটা ঢুকাইছে, বুঝছো? তো যেহেতু এটা অন্য বই আছে এই কারণে এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, জিনিসটা কি বা কোথায় থাকে, এমসিকিউ যদি আসে কোথায় থাকে, তাহলে আমরা বলবো মেডুলাতে থাকে। কোথায় বলবো? মেডুলাতে থাকে, অঙ্কীয় মেডুলাতে থাকে, অঙ্কীয় মেডুলাতে থাকে, অঙ্কীয় দিকে থাকে, সামনের দিকে থাকে। হ্যাঁ, এটা বলবো, এই জন্য প্রি নাম হয়েছে। হ্যাঁ, ওই জন্য প্রি নাম হয়েছে, তাহলে এখান থেকে আসে, ঠিক আছে? তাহলে এইভাবেই তোমার শ্বাস প্রশ্বাসের কার্যক্রম নিয়ন্ত্রণ হয়, তার মানে স্নায়ু দ্বারা নিয়ন্ত্রণ হয়, স্নায়ু দ্বারা নিয়ন্ত্রণ হয়। এখন একটু বলো যে কারো কোনো সমস্যা বা প্রশ্ন, ছেলেরা বলো তো আছে কোনো নতুন? প্রশ্বাস কেন্দ্রে যখন উদ্দীপনা যাবে তখন হচ্ছে বন্ধ হয়ে যাবে, বুঝলাম না বিষয়টা। ও, প্রশ্বাস কেন্দ্রে উদ্দীপনা যখন যাবে, প্রশ্বাস যখন শুরু হবে, অ্যাপনিস্টিক থেকে আবার নিঃশ্বাস কেন্দ্রে গেল, তারপরে হচ্ছে কি হবে? ও আচ্ছা, মানে এই অ্যাপনিস্টিক কেন্দ্র থেকে নিঃশ্বাস কেন্দ্র হতে এটা না, আগে তো এইখানে যাবে, একে বলবে যে এ তো ধরো এরা হলো উপরতলা, কিন্তু এরা নেতৃত্ব দেয়, এরা নির্দেশনা দেয়, এই একই সাথে প্রশ্বাসকে বলবে তুমি থেমে দাও, এবং এর যে বস তাকে বলবে তুমি শ্বাস বন্ধ করো। কাজে নিঃশ্বাস কেন্দ্রের তো ভূমিকা আছে, এই শ্বাস বন্ধ করতে পারে, নিঃশ্বাস হলো দুই কাজই করতে পারে, শ্বাস শুরু করতে পারে আবার বন্ধ করতে পারে। তো সেই কারণে ও একাই ভূমিকা রাখবে না, শুধু একে নির্দেশ দিবে যে তুমি হলো শ্বাস বন্ধ করো, তাহলে তো এ তো আবার ঠিকই কার্যক্রম চালাবে, ওই যে ইন্টারকোস্টাল পেশি তো সংযোজন করছেই, তাহলে ওকেও তো বলতে হবে, তাই সে একসাথে দুই জায়গায় বলে, এখানেও বলে এইখানে বলে, তখন এ আবার এর বস কে? এ না, এই কারণে এ তখন একে বলে, নিঃশ্বাস কেন্দ্রকে বলে তুমি এবার নিঃশ্বাস শুরু করো, তুমি এবার প্রশ্বাস করো না, নিঃশ্বাস শুরু করো। ও তো নিঃশ্বাসের ভূমিকা আছে, এতক্ষণ কি করছিল? প্রশ্বাসের কাজই করছিল, কারণ ইন্টারকোস্টাল পেশি সংযোজন করছিল। এখন ও বললো যে না তুমি হলো নিঃশ্বাস করো, ওই নির্দেশনা পেয়ে ও তখন প্রশ্বাসের কাজ বন্ধ করে দিয়ে নিঃশ্বাস শুরু করবে।
তো হচ্ছে যে নিউট্রাক্সিস কেন্দ্র এখানে তো বলা হচ্ছে যে শ্বাস বন্ধ হয়ে যাবে, শ্বাস বন্ধ করা হচ্ছে, সিগন্যাল দিচ্ছে। শ্বাসবদ্ধকারী, হ্যাঁ অবশ্যই। তারপরে আবার প্রশ্বাস কেন্দ্রে কেন বলা হচ্ছে যে প্রশ্বাস কেন্দ্রে কেন যাচ্ছে তাই? হ্যাঁ আচ্ছা দেখো, প্রশ্বাস কেন্দ্রে এই কারণে দিতে হবে যে এটার বস এ, মানে এ চাইলে একে বন্ধ বা চালু করতে পারে, এর ক্ষমতা আছে। এখন যখন হচ্ছে যে এইখান থেকে নির্দেশনা এখানে দিল, এর কাজ হলো শ্বাস বন্ধকারী, এই নিঃশ্বাস কেন্দ্রকে বললো যে তুমি এবার শ্বাস বন্ধ করো। তার মানে তুমি এখন আর ইন্টারকোস্টাল পেশি যে সংকোচন করতেছিলা, শ্বাসক্রিয়ার কাজ যে করতেছিলা, সেটা তুমি অফ চলে যাও। তার মানে তুমি ওই কাজটা আর করো না, এটাই বোঝাতে ও যাচ্ছি। মানে ওই উদ্দীপনা আবার এই দুটাকে ব্রেন করে যে একবারে সম্পূর্ণরূপে বন্ধ করা। হ্যাঁ সম্পূর্ণ বন্ধ করা। বসদের কাছে খবর যাবে, বসই তো মেন, বসদের কাছে খবর যাবে, বসটা তখন ওদেরকে কন্ট্রোল করবে। এই যে এই জন্য বলা হচ্ছে যে তোমার কারো যদি স্ট্রোক হয়, যদি এই সমস্ত জায়গার স্নায়ুগুলো নষ্ট হয়ে যায়, মানে তোমার প্রশ্বাস নিঃশ্বাসের এগুলো যদি নষ্ট হয়ে যায় না, তাহলে বলা হচ্ছে, দেখা গেছে যে তার শ্বাস এটা তারপরে ইলেকট্রিক সিগন্যাল দিয়ে তার শ্বাসক্রিয়াটা চালায়। এতে এ তো এর ক্ষমতা আছে, তো একে বা একে ইলেকট্রিক সিগন্যাল দিতে পারে। শ্বাস তার চলবে, অনেকক্ষণ ধরে শ্বাস নিবে, কিন্তু শ্বাস বের হতে চাইবে না। বুঝতে পারছো? কারণ বের করার নির্দেশনা আসার যে বসগুলো উপরে আছে, তাহলে মারা যাবে। হ্যাঁ মারা যায়। তবে ওই আইসিইউতে নিয়ে কৃত্রিমভাবে নিঃশ্বাস ইয়ে করার ব্যবস্থা করে আর কি, কিছু সময় বাঁচে আর কি, তারপরে মারা যায়। আর যদি তোমার হচ্ছে যে এই এরাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে নির্দেশনা তো এরা শুনবেই না। আর এরাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে সাথে সাথে মারা যাবে। স্ট্রোক করলে কেউ সাথে সাথে মারা যায়, স্ট্রোক করলে কেউ দেরিতে মারা যায় না। দেরিতে মারা যাওয়া এগুলোর উপর নির্ভর করে। কিছু মানে শ্বাস প্রশ্বাস এমন একটা জিনিস, ওইটা যদি ওইখানকার স্নায়ুগুলো সব মার খেয়ে যায়, যে রক্তনালী ওই সমস্ত জায়গাতে নিউরনগুলোকে পুষ্টি অক্সিজেন দিচ্ছিল মনে করো, ওই জায়গাগুলো ধরো মার খেয়ে গেল। যদি মার খেয়ে যায়, তাহলে কি শ্বাস প্রশ্বাস নিতে পারবে? শ্বাস প্রশ্বাস নিতে না পারলে আর বাঁচার কোনো সুযোগ আছে? শ্বাস প্রশ্বাস নিতে না পারলে আর বাঁচার কোনো সুযোগ নাই। ওই যে ওইদিকে একটা অ্যাক্সিডেন্ট হলো তোমার, মানে ওই যে 12 রাস্তার মোড় আছে একটা, হ্যাঁ, তো ওই আসলে 100 গতি নাকি ছিল, হুন্ডার গতি 100 ছিল। ওখানে তো আমিও কলেজ যাওয়ার সময় যাই আর কি, তাই ভাবছি যে কি একটা মানে মারাত্মক, খুবই 12টা রাস্তা এক জায়গায় হয়েছে, মানে ধরো এই হুন্ডা এভাবে যাচ্ছে, আমি দেখলাম একটা বাস হলো হঠাৎ করে এদিকে ঘুরে গেছে, এইটুকু পর্যন্ত ঘুরায় ও তখন দেখতে পাচ্ছে যে হুন্ডা আসছে, খুব গতিতে প্রথমে দেখিনি। তো তখন হুন্ডাওয়ালা মানে ও যাচ্ছে রাস্তা ফাঁকা, হুন্ডাওয়ালা আর থামায়নি, গতি যেটা ছিল ওটাই ছিল। ওই যদি আবার মানে ইয়ে করতে পারতো না, বাম দিকে একটু ক্রস নিতে পারতো, তাহলে কিন্তু আর কি ইয়ে হতো না। মানে তোমার এটা বুঝতে পারার আগে নতুন কালে তো আমি যেমন একবার ওই বিনোদপুর শাখাতে ইউসিসিতে ক্লাস নিতাম, বাজার শাখাতেও নিতাম। তো আমি লোকাল বলে তো আমার একটু বেশি দায়িত্ব দিত, ওই যে পরিচালক ছিল দেলোয়ার ভাই ছিল, আমার পরিচিত। তো তখন একটু ওই তোমার ছাত্র জীবন থেকে নিতাম, তো চাকরি পাওয়ার পরেও নিয়েছি, প্রায় চাকরি পাওয়ার পরেও তোমার 7-8 বছর দিছি আর কি। তো ছাত্র জীবন দিয়ে অত পড়াতাম না, বাসায় খেলে পড়াতাম, তখন থেকে নিতাম। তা আমাকে খালি অনেক ক্লাস দেয়। তো অনেক সময় দেখা যায় যে যারা আর কি ভাইয়ারা, তারা দেখা যাচ্ছে চাকরির পরীক্ষা এটা সেটাতে ক্লাস না নিয়ে মানে কলেজ আজকে নিতে পারবো না, তখন আমাকে ফোন দেয় যে তুমি লোকাল ছেলে, তুমি হচ্ছে যে ক্লাসটা নাও, এরকম। একদিন ওরকম বলছে সকালের ব্যাচ, তো বলছে যে হঠাৎ করে আসতে পারবে না, তো তুমি আসো। তো আমি বলছি এখন কখন ক্লাস? তো বলছে যে 8:30 ক্লাস। আমি বলছি এখন বাজেই তো 8:35। তো তখন বলছে আচ্ছা তাড়াতাড়ি আসো, তোমার তো হুন্ডা আছে। সেই দিনে আমি হুন্ডা নিয়ে একটু জোরে চলে আসছিলাম। তো বসে আছে লেভেলে, মনে করো যে 120 জন স্টুডেন্ট বসে আছে। তখন নিজের কাছে খারাপ লাগছে, ওরা বসে আছে, যদি আমার দোষ না, আমার ক্লাস না। তখন আমি যে 4টা ব্যাচে যেতাম, এটা কিন্তু অতিরিক্ত কোনো ব্যাচ। তখন হচ্ছে যে আসছে, এখন দেখছি একটা ট্রাকের পিছিয়ে আমি আসছি, তখন আমার ট্রাকটা তখন খুব আস্তে চলাচ্ছে, হ্যাঁ, তা আস্তে চলাচ্ছে। তো আমি তখন হচ্ছে যে ট্রাকের পিছিয়ে মানে 25 গতি এরকম, তা আমি চিন্তা করছি এরকম গতিতে গেলে তো দেরি হয়ে যাবে। আমি চিন্তা করলাম যে ওভারটেক করি। তো ট্রাকটাকে যে ওভারটেক করার জন্য আমি মানে ট্রাকের ধরো
এরকম পজিশনে যখন চলে আসছি তখন ট্রাকওয়ালাও জোরে চালাতে শুরু করছে, মানে রাস্তা ফাঁকা পাইছে। হ্যাঁ, তখন আমি যখন মিডিল পয়েন্টে আমার উন্ডা ধর এরকম পর্যায়ে, তখন আমি দেখছি কি ওই দিক থেকে একটা ঢাকা কোচ আসছে। হ্যাঁ, তো এরকম পজিশন, তা আমাকে তো ধরো আমাকে তো এটা ক্রস করে এই দিকে করে আসা লাগবে। হ্যাঁ, তো আমি তখন গতি বাড়াই দিছি, ট্রাকওয়ালা মনে হয় গতি বাড়াই দিছে। হ্যাঁ, ও আর বুঝছে না যে আমি পিছিয়ে আছি, হয়তো এটাও হতে পারে নাকি আমি শয়তানি করে কিনা জানি না। দেখছি আমি ওভারটেক করছি, তখন গতি আসছে কারণ ওইও ফুল গতি দিয়ে দিয়েছে। আমি তখন চিন্তা করছি, তখন খুব কাছাকাছি ক্লোজ হওয়ার মতো, আমাকে বের হতেই হবে এই পাশ দিয়ে, না বের হলে একবার মারে দেবে আমাকে। হ্যাঁ, তো তখন মনে করো যে আমি তখন ফুল স্পিড দিয়েছি, মানে 90-100-র দিকে চলে গেছে। এবার দেখিনি কত গতি দিয়েছি পার হওয়ার জন্য। যখন আমি পার হতে যাব তখন কোনো ব্রেক কষারও কোনো সুযোগ নাই, ব্রেক কষলেও গাড়ি কথা শুনবে না, মানে গতি বেশি থাকলে গাড়ি কথা শুনে না। তখন ড্রাইভারের কথা মতো মানে হুন্ডা চলে না, হুন্ডার মতো চলে, নিজের মতো চলে। তো তখন আমি আর কি করবো, হার্টবিট খুব জোরে চলছে। সেই সিচুয়েশনে আমি খুব গতি দিয়েছি, দিয়ে পার হয়েছি। মনে হয় হয়তো 2 আঙ্গুল বা 1 ইঞ্চির জন্য আমার হুন্ডার লেজে মানে বাস ধাক্কা লাগে এরকম হবে, কোনো মতে পার হয়েছি। দিয়ে আমার তো অবস্থা খারাপ, আমি চিন্তা করছি সর্বনাশ, কি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতাম আর কি। তাই না? হলে অবশ্য তোমাদেরকে এই কথা আর বলতে পারতাম না, তাই কিনা? আচ্ছা, এবার একটু পড়ে দেখবা কি কোনো জায়গাতে কোশ্চিন আছে কিনা, তারপরে আমরা অন্যগুলা ইয়ে করবো। তবে এটা হচ্ছে যে আমার বইটা থেকে পড়লেই ভালো হয়, ওখানে আরো আমি সহজ করে লিখছি আর আমার যে বইটা ওখানে। না বাসায় করবো তাহলে? আচ্ছা বাসায় করবো, আমি এর পরের গুলা আলোচনা করি। দেখো, শ্বসন অঙ্গে প্রতিপত্তি ক্রিয়া। প্রতিপত্তি ক্রিয়া মানে কি? রিফ্লেক্স, তাই না? আলো যেমন কোথাও পড়লে সাথে সাথে ফিরে আসে, তো এরকম কোনো ঘটনা যদি ঘটে তাহলে সেটাকে আমরা রিফ্লেক্স বলি বা প্রতিপত্তি ক্রিয়া বলি। বলছে প্রশ্বাসে ফুসফুসে বায়ুস্ফীতি হলে ফুসফুসে শটান রিসেপ্টর, শটান মানে কি? টান গ্রাহক, টান টান হচ্ছে, এই যে যখন টান টান হবে তখন এখানে যে স্নায়ুগুলো আছে ওই স্নায়ুগুলা উদ্দীপ্ত হলে এটাকে বলা হচ্ছে শটান রিসেপ্টর। শটান মানে হলো টান টান হওয়া, শটান মানে কি? টান টান হওয়া। রিসেপ্টর মানে হলো গ্রাহক, টান রিসেপ্টর উদ্দীপ্ত হয় এবং ভ্যাগাসিনের মাধ্যমে স্নায়ুকেন্দ্রে প্রেরিত হলে ওই যে ভ্যাগাসিনের মাধ্যমে কোথায় চলে যাবে? এই যে অ্যাপলিস্টিক কেন্দ্রের কাছে যাবে, যে তুমি হলো ইয়ে করো, মানে শ্বাস আর ইয়ে করো না, তো প্রশ্বাস বন্ধ হয়। অ্যাপলিস্টিকাতে গেলে প্রশ্বাস বন্ধ হয়। নিঃশ্বাসের সময় ফুসফুস সংকুচিত থাকে, শটান রিসেপ্টর কাজ করে না, নিঃশ্বাসের সময় ফুসফুস সংকুচিত কাজ করবে না, তখন তো অ্যাপলিস্টিক কেন্দ্র শ্বাস তো শুরু করবেই। তাই বলছে তখন ভ্যাগাসিনের মাধ্যমে কোনো উদ্দীপনা, স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয় না, এতে অ্যাপনিস্টিক স্নায়ুকেন্দ্র কার্যকারিতা ফিরে পায়। যখন সংকুচিত অবস্থায় থাকবে তখন শটান রিসেপ্টর কাজ করবে না, ওর কাছ থেকে কোনো সিগন্যাল আর আসবে না, আর না আসলেই তখন অ্যাপনিস্টিক কেন্দ্র, এটা অ্যাপনিস্টিক কেন্দ্র বলবো। ওই যে যদি শটান হয়ে না থাকে তাহলে কি হবে? শটান হয়ে না থাকবে মানে নিঃশ্বাসের সময় তো শটান থাকবে না, থাকবে? নিঃশ্বাস যখন হবে তখন ব্রঙ্কিওলগুলো কি? সংকুচিত হয়ে থাকবে, টান টান হয়ে থাকবে। তো যখনই নিঃশ্বাস হয়ে যায় তখন হচ্ছে শটান রিসেপ্টর টান টান হয়ে থাকে না, সংকুচিত হয়ে থাকে। সংকুচিত হলে ওখানে যদি টান না পড়ে তাহলে তো কোনো সমস্যা নাই, তাই কিনা? তোমার যদি কেউ ধরো পিছন থেকে তোমাকে কলম দিয়ে গুঁতা দিচ্ছে, তখন তুমি পিছিয়ে তাকাবা, আর না দিলে গুঁতা টুতা না দিলে তুমি পিছিয়ে তাকাবা। তো সেরকম ওই শটান রিসেপ্টরে যখন টান টান করে ফেলছে, ওর তো কষ্ট লাগছে, ও তখন খবর পাচ্ছে, কিন্তু নিঃশ্বাস হয়ে গেলে আর খবর যায় না। যদি খবর না যায় তাহলে অ্যাপনিস্টিক কেন্দ্র কি হবে? কার্যকারিতা ফিরে পাবে, তখন সে প্রশ্বাস শুরু করবে। এখন এইটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে করবা, হেরিং ব্রয়ার প্রতিপত্তি ক্রিয়া, অর্থাৎ ফুসফুসের এই ধরনের ফুসফুসের স্ফীতি ও সংকোচনের ফলে সৃষ্ট প্রতিক্রিয়াকে, এটুকু লিখবে, এই ধরনের লিখতে হবে না। ফুসফুসের স্ফীতি ও সংকোচনের ফলে সৃষ্ট প্রতিক্রিয়াকে হেরিং ব্রয়ার প্রতিপত্তি ক্রিয়া রিফ্লেক্স বলে। রিফ্লেক্স মানে তাৎক্ষণিক কোনো কিছু ঘটা, তাই না? ওটা টান টান হচ্ছে, সাথে সাথে খবর যাচ্ছে, টান টান হচ্ছে, নিঃশ্বাস হয়ে যাচ্ছে, তাই না? আর নিঃশ্বাস হয়ে যাওয়ার পরে আর কোনো খবর যাচ্ছে না, পর্যায়ক্রমিকভাবে ঘটনাটা ঘটছে, এই জন্য এর নাম হলো প্রতিপত্তি ক্রিয়া হয়েছে। আচ্ছা, এখন বলছে নাসিকা গহ্বরের প্রাচীরে মিউকাস পর্দায় উদ্দীপনাজনিত স্নায়ু উদ্দীপনা অল ফ্যাক্টরি, ওই যে বন্ধুরন্দ পাইলে আর কি, বন্ধুরন্দ পাইলে অল ফ্যাক্টরি
মাধ্যমে হাঁচি প্রতিক্রিয়া, ধরো যে কোনো যেমন ঝাল বাটার কিছু কিছু গন্ধ আছে যেটার প্রতি আমাদের খুবই উদ্দীপনা সৃষ্টি হয়, ঝাল বাটার গন্ধ নাকে গেলে, হ্যাঁ মরিচ ভাজা, ওগুলা খুব উদ্দীপ্ত হয়। কিছু কিছু জিনিসের প্রতি আমাদের ট্রাকিয়া শ্বাসনালী খুবই উদ্দীপ্ত হয়। উদ্দীপ্ত হলে তখন কি করে, তখন আমাদের একবারে সম্পূর্ণ উদর একসাথে সংকুচিত হয়, মানে আমাদের পেট হঠাৎ করে খুব জোরে সংকুচিত হয় এবং আমাদের হাঁচি হয়, হাঁচি। ব্রেনে যখনই গন্ধ যাবে তখন ওটা যদি পছন্দ না করে তাহলে গলা আর উদরের পেশি একসাথে সংকুচিত হবে, গলা আর উদরের পেশি একসাথে সংকুচিত হবে, সংকুচিত হলে একবারে বা জোরে করে যে হাঁচি হয়, এটা এইভাবে হাঁচি হয়। হ্যাঁ হ্যাঁ ট্রাকিয়া বা শ্বাসনালীতে বহিরাগত কোনো পদার্থ প্রবেশ করলে এর মিউকাস পর্দা উদ্দীপ্ত হয়ে ভ্যাগাসের মাধ্যমে কাশির সৃষ্টি করে। কাশির ক্ষেত্রে ওটাই আমাদের শ্বাসনালীতে ল্যারিংসে এখানেও যদি কোনো কিছু চলে যায় তাহলে আমাদের কাশি হয়। মানে ওখানে কোনো ঝামেলা সৃষ্টি হলে, যেমন মিউকাস যদি বেশি বের হয়ে যায় ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে তখন কাশি হতেই থাকে না, তো এটাও ট্রাকিয়াতে কিছু গেলে, যেমন পানি খাওয়ার সময় ভুল করে যদি ট্রাকিয়াতে একটু পানি চলে যায় দেখবা যে বেশম লাগে না, ওটাও এক ধরনের যে কাশি। তারপর বলছে খাদ্য গলনের সময় বাধাগ্রস্ত হলে গলবিল গাত্রের উদ্দীপনাজনিত স্নায়ু তাড়না গ্লোসোফ্রেঞ্জিয়াল, গ্লোসো মানে জিহ্বা, ফ্রেঞ্জিয়াল মানে কি গলা, মাধ্যমে গলবিলীয় বা গ্যাগ প্রতিবন্ধী। গ্যাগ মানে হলো ওই যে বমি হওয়ার সময় দেখবা তুমি ব্রাশ করতে করতে ব্রাশ যদি জিহ্বার ভিতরের দিকে চলে যায় না তাহলে ওয়াক করে ওঠে, ওই ওয়াকটাকে গ্যাগ বলছে। হ্যাঁ এটাকে বলছে গ্যাগ প্রতিক্রিয়া, ওয়াকটাকে গ্যাগ বলছে, গ্যাগ করে ওঠে, হ্যাঁ ওয়াক করে ওঠে। হ্যাঁ এটা হাত বেশি দূর দিকে দেখবা যে ওয়াক করে ওঠে, ওইটাই হলো গ্যাগ প্রতিক্রিয়া। হ্যাঁ এই অনেক সময় দেহের ত্বক, ভিসেরা, পেশি, ভিসেরা মানে পরিপাকতন্ত্র বা নরম অঙ্গসমূহ, অস্থিসন্ধি ইত্যাদি থেকে উদ্দীপ্ত স্নায়ুতাড়না প্রতিক্রিয়ার মাধ্যমে শ্বাসক্রিয়াকে প্রভাবিত করে। যেমন তোমার যদি কোথাও ব্যথা ট্যাথা হয়, ব্যথা ট্যাথা লাগে, তাহলে কিন্তু শ্বাসক্রিয়া একটু জোরে হয়, শ্বাসক্রিয়া তখন জোরে হবে তোমার শরীরে কোনো ব্যথা ট্যাথা সৃষ্টি হলে আর কি। অন্যান্য স্নায়বিক প্রতিক্রিয়া এটা হচ্ছে যে তোমার যেমন সেরেব্রাল কর্টেক্স, মধ্য মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে যে যখন তুমি হচ্ছে হাইপোথ্যালামাস তো আবেগজনিত কাজ করে। হ্যাঁ আবেগজনিত কাজ তোমার হচ্ছে আবেগজনিত কাজ মানে কি, তোমার ধরো কোনো প্রিয় কারোর সাথে দেখা হয়ে গেল, তুমি তাকে খুবই পছন্দ করো, তাহলেও কিন্তু শ্বাস প্রশ্বাস একটু জোরে হবে, এটা আবেগজনিত। অথবা তোমার রেজাল্ট খুব ভালো হয়েছে, তোমার শ্বাস প্রশ্বাস একটু জোরে হবে। ভালো খারাপ দুটাতেই তোমার ওই যে আবেগ জাতীয় হাইপোথ্যালামাস কাজ হলো আবেগ। জানার আগে হবে, জানার পরে শ্বাস, হ্যাঁ ওটা জোরে হয় যে কি রেজাল্ট আসবে। হ্যাঁ আর যদি মনে করো যে হ্যাঁ অ্যাডমিশনের সময় তোমার মনে করো যে তোমার ডিএনসি তে হয়ে গেছে, তুমি তো মনে করো যে পড়ে না, না এগুলা জেগে স্বপ্ন দেখতে হবে, তাহলে ইচ্ছা হবে যে আমি ওখানে ভর্তি হবো, তাই না? তুমি ডিএমসি তে হলো, তারপরে তুমি আরএনসি তে হলো, তোমার মনে হলো সেটা আলাদা কথা, কিন্তু পাইতে হবে ভালো কোথাও, তোমার দাম বাড়ে যাবে না। ছেলেরা তো চান্স পেলে বিয়ের প্রস্তাব চলে আসে, হ্যাঁ বিয়ের প্রস্তাব চলে আসে, মেয়েদের তো আসেই, ছেলেদের আছে। হ্যাঁ আচ্ছা তাহলে এখন এই যে রাসায়নিক নিয়ন্ত্রণের যে ব্যাপারটা সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে, অক্সিজেন কমে গেলে, হাইড্রোজেন আধিক হলে তখন হচ্ছে ওই যে ক্যারোটিড আর অ্যাউটিক রক্তের ক্যামো রিসেপ্টর, ওই যে কেমিক্যালের কারণে যদি সাড়া দেয় তাহলে এর নাম ক্যামো রিসেপ্টর, কেমিক্যালের কারণে উদ্দীপ্ত হচ্ছে এটাকে বলা হয় ক্যামো রিসেপ্টর। এই বিষয়গুলো আছে, হ্যাঁ এগুলো ক্ষয়ের জন্য। ক খ হেরিং প্রতিক্রিয়া কাকে বলে, হ্যাঁ তারপর হলো গ্যাগ প্রতিক্রিয়া কি, এগুলো ক ক্ষয়ের জন্য পড়বে। তবে এটা হলো সৃজনশীল হিসেবে আসছিল বরিশাল বোর্ড 23 সালে ক্ষয়ের জন্য, এই মানে শ্বাস প্রশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ যেটা এটা আর কি। হ্যাঁ আর হচ্ছে আসছিল হচ্ছে ঢাকা বোর্ড 17 সাল ক্ষয়ের জন্য বলছিলাম না। তাহলে এটা বানায় লিখবা, হ্যাঁ খালি মূল জিনিসটা বুঝে নিয়ে বানানগুলা একটু মানে বাংলা অক্ষরগুলো একটু বুঝে দিলে তুমি বানায়ও লিখতে পারবা। একসাথে দুইটা হয় না, এটা দুজনেরই প্রশ্বাসেরও বস আছে, নিঃশ্বাসেরও বস আছে, বস ওরা ভূমিকা রাখতে পারে। এছাড়াও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে আমাদের যে হাইপোথ্যালামাস গ্রন্থি যে বললাম যে আমাদের বাড়ায় দেয় বা অন্যান্য যেগুলো করে সেগুলো একটু বলছে। হ্যাঁ
আমার বই থেকে এটা পুরো ওখানে একটু সহজ করে আছে, জুলজি বড় পড়তে না লাগে ছোট যে করে আছে। বোটানি বিরক্ত লাগতেছে আমার। যখন যেটা বলবো তখন সেটা ভালো লাগবে, কারণ ওটা বোঝা হচ্ছে যে হ্যাঁ। আর তুমি যেটা না বুঝে, যেমন এই জিনিসগুলো তুমি না বুঝে তোমার ভালো লাগবে না, হ্যাঁ, এটা ভালো লাগতেছে, বোটানি পড়তে মনে হচ্ছে বিরক্ত লাগতেছে, এটার মধ্যে ভালো লাগতেছে। এটার মধ্যে ভালো লাগছে না। আচ্ছা তাহলে এই পর্যন্ত থাক, কারণ হলে এই একটা অনেক বড় যেহেতু, হ্যাঁ একটাই থাক। তো তোমরা একটু বলার চেষ্টা করবা পরের দিন, একটু নিজেরা বলার চেষ্টা করবা, বইয়ের ভাষা করে আসবা, একবার করে একটু বলার চেষ্টা করবা। স্যার সামনের দিন আসবো না, কোথায় যাবা? কলেজের এক্সাম 1টা থেকে 4টা পর্যন্ত। ও আচ্ছা, তাহলে একটু ইউটিউবেই দেখে নিও, হ্যাঁ।